নমস্কার সহযাত্রীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই ডেস্টিনেশন স্ক্যানারে। আমি হলাম আপনাদের হোস্ট শুভজিৎ। আজকের ব্লগে আমরা বেরিয়েছি এক স্মরণীয় যাত্রায়। কলকাতা থেকে তিস্তা নদীর সেতু পার হয়ে কয়েক ঘন্টা চলার পর পৌঁছালাম মনোরম আমন্ত্রণ রিসর্টে, যা বয়ে চলা কালজানি নদীর তীরে বসে আছে, আর পাশে মিশে আছে ঘন চিলাপাতা বন, যেখানে ঘরের জানলা খুললেই চোখে পড়ে শান্ত কালজানি নদীর ঢেউ আর রিসোর্টের সবুজ বাগান। রুম থেকে নদী আর বাগানের ভিউ নিয়ে খেয়েছি নানা স্বাদের খাবার। প্রতিটি কামড়ে মিশে আছে প্রকৃতির নীরবতা। এরপর শুরু হলো চিলাপাতার ঘন জঙ্গলের জিপ সাফারি। হাতি, বুনো পাখির কোলাহল আর গাছের ছায়ায় লুকানো অজানা গল্প। চলুন আজকের এই যাত্রায় আমরা খুঁজে বের করব জঙ্গলের সেই নীরব সৌন্দর্য। আজকের ব্লগ শুরু করছি উত্তরের সাথী বাসে চেপে, কলকাতা থেকে ফালাকাটা, যার ভাড়া হলো জনপ্রতি 1250 টাকা। আপনাদের বাসে ইন্টেরিয়রটা একটু ঘুরে দেখাই। এই বাসে দুই ধরনের সিট, চেয়ার আর স্লিপার, সঙ্গে দেওয়া হয় জল আর কম্বল। বাসে কোনো বায়ো টয়লেট নেই, কম্বলটা খুব একটা পরিষ্কার নয়, আর একটা খুবই বাজে একটা স্মেল আছে। কিন্তু সিটগুলো একটু প্রশস্ত বলে এই লম্বা যাত্রার জন্য একটু ভালোই আরাম পাওয়া যায়। এইভাবেই শুরু হলো আমার ফালাকাটা যাওয়ার যাত্রা, আর সেখান থেকেই শুরু হবে চিলাপাতার গল্প। জানলার বাইরে ভেসে আসছে গ্রামের দৃশ্য আর ছোট ছোট বাজার। উত্তরের সাথী বাস ধীরে ধীরে এগিয়ে যায়, আর জানলার বাইরে ভেসে ওঠে বিশাল তিস্তা নদী। সেতুর উপর দিয়ে চলতে চলতে মনে হয় যেন আকাশ আর জল মিলছে এক অদ্ভুত নীল সুরে। নদীর ঢেউ যেন ফিসফিস করে গল্প বলে, আর বাসের চাকা সেই গল্পের ছন্দে এগিয়ে চলে। এই মুহূর্তের যাত্রা শুধু পথ নয়, এটা যেন প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ আলাপ। আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেস্টিনেশন স্ক্যানারে একটা নতুন এপিসোডে, উত্তরবঙ্গ তথা নর্থ বেঙ্গল। আমি হলাম আপনাদের সহযাত্রী শুভজিৎ। এই মুহূর্তে আমি রয়েছি ফালাকাটা। আজকে সরস্বতী পুজো। আপনাদের প্রথমে সরস্বতী পুজোর সবাইকে প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। আর আজকে 23শে জানুয়ারি, আর 23শে জানুয়ারি আপনারা সবাই জানি আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামী বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই মুহূর্তে আমি রয়েছি ফালাকাটা, আর এটা হচ্ছে সেই জায়গাটা। আর এই মুহূর্তে আমাদের গাড়ি আসবে। হ্যালো, আজকে রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম। আস্তে আস্তে এখানে পৌঁছানোর কথা 11:30টার সময়, পৌঁছালাম 1:30টার সময়। আর আজকে তার মধ্যে সরস্বতী পুজো, সবাই বেরিয়েছে, একেবারে রাস্তাঘাট পুরো ফুল জ্যাম। ফালাকাটা থেকে চিলাপাতা রাস্তা বর্তমানে নির্মাণ কাজের কারণে বেশ খারাপ অবস্থায় আছে। চারপাশে কাজ চলছে, ফলে প্রচুর প্রচুর ধুলো উঠছে। এত ধুলোয় গাড়ির জানলা খোলা রাখা যায় না, তাই কাজ তুলে নিতে হয় মাঝে মাঝে। রাস্তা অসমান, তবে ধীরে ধীরে এগিয়ে গেলে গন্তব্যে পৌঁছেই যাব। ফালাকাটা ছেড়ে গাড়ি এগিয়ে চলে রাস্তার ধুলো আর কোলাহল পেরিয়ে। হঠাৎ সামনে ভেসে ওঠে বিশাল তোর্সা নদী, আর তার উপরে দাঁড়িয়ে থাকা সেতু। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলতে চলতে মনে হয় যেন নদীর বুকে ভেসে যাচ্ছি। জলের ঢেউ আর বাতাস মিলিয়ে এক অদ্ভুত ছন্দ তৈরি করে, যেন প্রকৃতি নিজেই যাত্রার গান গাইছে।
সেতু পার হলেই শুরু হয় জঙ্গলের ডাক, চিলাপাতার রহস্যময় সবুজের দিকে এগিয়ে যাওয়া। এই সামনে থেকে এবার আমরা ঢুকছি চিলাপাতা, তাই তো? এটা চলে গেল চিলাপাতা রাস্তা বাদিকে। এই যেতে যেতে যেটা বাদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চা বাগান। এখানে আশেপাশে অনেক কিন্তু চা বাগান আছে। যেমন কালকে আমরা বক্সা যাব, সেখানেও অনেক চা বাগান আছে। এটা হচ্ছে মাথুরা চা বাগান। যখন আসার সময় দেখছিলাম ওখানে লেখা ছিল মাথুরা টি গার্ডেন। আজকে কতটা হবে কি হবে না জানি না। এইখানে জিপ সাফারিগুলো আছে। একবার ফরেস্ট রেঞ্জ অফিসে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসি যে আজকে কোন সময়টা হতে পারে। এখানে কার সাথে কথা বলতে হবে? কাউন্টার না, এখন বুকিং চলছে। এই এখানে ফরেস্ট রেঞ্জ চিলাপাতা আর অফিস আছে। একবার কথা বলে নিই যে কি ব্যাপারটা আছে, তো তারপর আপনাদেরও জানাচ্ছি। বলছি জিপ সাফারি করব, তো কখন টাইমিংটা? জিপ সাফারি? হ্যাঁ, ওইটা বলি। আমি নিজেকে শ্যুট করছি। না না বন্ধ করব না, কোনো অসুবিধা, আমি নিজেকে শ্যুট করছি। তো কথা হয়ে গেল এখানে মোটামুটি। এখন তো আজকে স্লটটা হবে না ফুল, আজকে কথা বলে গেলাম, বললো যদি শেয়ারিংয়েও উনি করে দেবেন। 8টার সময় স্লটটা বললো, খুব ভালো, 8টার সময় স্লটটা করুন। ওখানে অলরেডি একটা বুকিং রয়েছে আর ওনাদের সাথে শেয়ার করে দেবে, তাহলে আমাদের 925 টাকা পড়বে। তাহলে হচ্ছে আমাদের সস্তা হয়ে যাবে। এমনি 1850 টাকা এদের রেট। উনি সামনে কথা বলতে চাইলেন না, সেই জন্য আমি ওনার কাছে শুনে নিলাম। তো এটাই হচ্ছে এখানকার ব্যাপার। তো আপাতত এটাই বেশ একটা জিনিস জানতে পারলাম। বলছি আজকে তো হবে না, ঠিক আছে? তো আজকে আসবো না, ঠিক আছে? ঘড়ি কাটা 3:05, পুরো 1 ঘন্টা লাগলো ফালাকাটা থেকে এসে পৌঁছালাম আমরা আমন্ত্রণ রিসর্ট, কালজলি নদীর পাড়ে। দেখে তো খুব সুন্দর লাগছে প্রথমে, এবার ভেতরে দেখে বুঝতে হবে কেমন। তো ওয়েলকাম টু আওয়ার রুম অ্যাট আমন্ত্রণ রিসর্ট। দেখুন আপনাদের আমন্ত্রণ দেখাচ্ছি আজকে রুমটাতে। এটা হচ্ছে সব থেকে ওদের বড় আর প্রিমিয়াম ক্যাটাগরির রুম। আর এই সাইড থেকে একটা ভিউ আছে কালজলি নদী। এই সাইডে পুরো লম্বা উইন্ডো, সামনে গার্ডেন। এই সাইডেও দেখুন পুরো নদীটা পুরো বয়ে যাচ্ছে, ওখান থেকে আসছে। এখানে বসে বিকালবেলা টাইমটা কিন্তু দারুণ সুন্দর কাটানো যাবে। ঘরে বসেও কাটানো যাবে, বাইরে বসেও কাটানো। এবার মেন হচ্ছে বাথরুমটা। দুটো টাওয়েল দিয়েছে, একটা ছোট টাওয়েল দিয়েছে। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। একটা সোপ দিয়েছে, টয়লেট, বেসিক, বেশ দারুণ সুন্দর। এবার বাইরে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি। তার আগে এখন ঘড়ি কাটা 3টে বাজে, কোনো লাঞ্চ হয়নি। লাঞ্চ যদিও ওরা রেডি করেছে, আগে থেকে বলে রেখেছিলাম। লাঞ্চটাও কেমন হয় সেটাও আপনার সাথে শেয়ার করব। বেশ দারুণ, এরকম সুন্দর বাইরের প্রকৃতি, সাইডে কাজলি নদী, আর এখানে হচ্ছে এদের পার্কটা, গার্ডেনটা, আর তার সামনে বসেই খাওয়া হচ্ছে। অর্ডার করেছি পোলাও, চিকেন কষা আর কাতলা মাছ। 2 পিস কাতলা মাছ দিয়েছে, তার সাথে হচ্ছে পোলাও,
স্যালাড, আর এটা হচ্ছে চিকেন। ভালো লাগছে। আমাদের খেতে প্রচণ্ড লেট হয়ে গেছে, 4টে বাজে। ওরা রিহিট করে দিয়েছে, গরম গরম থাকলে মনে হয় টেস্টটা আরও ভালো হতো। তবে খেয়ে বলছি কেমন লাগছে। প্রথমে কাতলা মাছ, দই কাতলা দিয়ে শুরু করছি। দারুণ টেস্টটা, একদম যেমন হয় সেরকম, মানে বেশি তেল মশলাও লাগছে না, একদম নর্মাল যেমন দই কাতলা হয় সেরকম। এবার চিকেনটা খেয়ে দেখি। দারুণ, চিকেনটা অদ্ভুত সুন্দর করেছে। একটা দারুণ লাঞ্চের পর এখন বেরিয়ে পড়লাম এই সুন্দর প্রকৃতিটাকে অনুভব করতে। দেখুন এখান থেকে শুধু ভিউটা অদ্ভুত সুন্দর। সামনে কালজলি নদী, আর তার সামনে হচ্ছে এখানে গার্ডেন পার্ক। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, যেটা আপনাদের প্রথমে বললাম, আর তার জন্যই আজকে এখানে এত লোকজন সবাই এসছে টাইমটা স্পেন্ড করতে। আর খুব সুন্দর একটা টাইম সবাই কাটাচ্ছে। এখানে সুন্দর বসার জায়গা আছে, আর তার সাথে দিগন্ত বিস্তৃত একটা সুন্দর মাঠ, আর তার পাশ দিয়েই বয়ে চলছে কালজনি নদী। আর এখানেই রয়েছে পার্ক, মাঠ, এখানে গার্ডেন, সুন্দর গাছপালা। আর এই জায়গাটা পুরোটাই আপনাদের ঘুরে বেড়াবো ও দেখাবো। চলুন আমার সাথে এই জায়গাটাকে উপলব্ধ করতে। এইভাবে করবা। হ্যাঁ, চুলটা তোমার পিঠে থেকে নিচে নামাও। অদ্ভুত সুন্দর সানসেটটা লাগছে কিন্তু পিছনে। আর এই মুহূর্তে এখানে বসে পাশ দিয়ে বইছে কালজয়ী নদী। খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে। আর এখানে কিন্তু আশেপাশে বসে সময়টা কাটানোর জন্য দারুণ একটা জায়গা। এখানে বসে সাইডে খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে অনেকগুলো ছোট ছোট এরকম শ্যাক টাইপের করে রাখা হয়েছে। আর তার পাশেই সূর্যাস্ত যাচ্ছে, আর এই সাইডেই কাজই নদী বয়ে চলছে। অদ্ভুত সুন্দর একটা জায়গা। আর আজকে সরস্বতী পুজোর জন্য সবাই এসছে এই জায়গাটাকে উপভোগ করতে। আর সত্যি একটা খুব মনোরম জায়গা। আর এটা হচ্ছে আমাদের সেই রিসর্টটা, এই সামনেই হচ্ছে পার্ক। আমরা ওই রুমে রয়েছি। এখানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দু সাইডে রুম আছে। এই সাইডেও কিছু কটেজ রয়েছে, ওই সাইডে একটা কটেজ রয়েছে। মানে এখানে আসলে টাইমটা খুব সুন্দরভাবে কেটে যাবে। আর আপনাদের এখানে আপনাদের ঘাটটা দেখিয়ে দিই। এখানে একটা ঘাটও রয়েছে এই সাইড দিয়ে। নিচে নেমে একেবারে রীতিমতো জলটাকে ছোঁয়া চাইবে। চলুন, জলের যথেষ্ট স্রোত রয়েছে, আর খুব একটা ডিপ তো দেখে মনে হচ্ছে না।
অনেক দিন পর আবার ড্রোনটা ওড়ালাম, বেশ ভালো লাগছে। মানে আবার ওই অনেক দিন তো ওড়ানো হয় না, সেজন্য একটু ভয় ভয় জিনিসটা এখনও একটু কাজ করে। কিন্তু আজকে এখানে অনেক খালি ফাঁকা মাঠ রয়েছে, তো নিশ্চিন্তে উড়ালাম, মাস্টার শটটা ট্রাই করলাম, অদ্ভুত সুন্দর লাগলো মাস্টার শটটা। আর আপনারাও দেখে বলবেন যে কেমন লাগলো। তবে জায়গাটা খুবই অদ্ভুত সুন্দর, সময় কাটানোর জন্য ওই জায়গাটা মানে একটা কোনো দ্বিতীয় রিপ্লেসমেন্ট কখনো হয় না। এই জায়গাটা এতটা সুন্দর, মানে আমি তো বলবো যে আপনারা যদি হচ্ছে কখনো 2-1 দিনে যদি ছুটি থাকে তো এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করবেন। খুব ভালো লাগছে জায়গাটা, মানে বিকালটা কাটাতে বেশ ভালোই লাগছে, মানে অদ্ভুত সুন্দর জায়গা, দারুণ। আর কালকে সকালে আমাদের তো তাড়াতাড়ি উঠতে হবে, তো কালকে সকালে হচ্ছে আমি ফরেস্ট ডিপার্টমেন্টে তখন কথা বললাম, উনি বলছেন যে আমি রেকর্ডিংটা করবেন না, তো রেকর্ডিংটা করিনি। তো উনি আমাকে নাম্বারটা দিলেন, পার্সোনালি খুব ভালোভাবে কথা বললেন। উনি বললেন কালকে সকালবেলা আপনি আমাকে কল করবেন, করে দেবো। দেখি কেমন কিছু ভাগ্যে থাকে নাকি কিছু দেখার মতো, ও যদি দেখতে পাই তো আপনারাও নিশ্চয়ই দেখতে পারবেন, আর আপনারাও নিশ্চয়ই দেখানোর জন্যই আমি এই সাফারিটা করছি। কিন্তু একটা জিনিস বলবো, এই বাসটা পুরো ঝুলিয়ে দিল, পুরো প্ল্যান পুরো এদিক ওদিক করে দিল। তবুও দেখি যতটা মেকআপ করা সম্ভব হয়েছে করার চেষ্টা করছি। এখানে দোলনা রয়েছে বেশ সুন্দর, এখানে মাঝখানে একটা এরকম লাভ সাইন করে রেখেছে। বিকালবেলা কিন্তু একটা দারুণ সুন্দর আলোকসজ্জা নেয় এই রিসর্টটা তথা এই জায়গাটা, দারুণ সুন্দর লাগছে। কিন্তু চারিদিকে ছোট ছোট ওই যে শ্যাকগুলো রয়েছে সেখানে হচ্ছে লাইট জ্বালিয়েছে, তার নিচে বসে লোকেরা আনন্দ করছে, গল্পগুজব করছে, খাবার খাচ্ছে, ইভিনিং স্ন্যাক খাচ্ছে। আপনাদের এখানে এদের কোনো অল ইনক্লুসিভ প্যাকেজ নেই, আপনাকে সব কিন্তু আলা কার্টেই নিতে হবে, এদের সব কিছু আলা কার্টে। এখানে হচ্ছে ওই যে দুপুরবেলা এসছিলাম সেই কাজলি নদীর পাড়ে, খুব সুন্দর এরা কিন্তু এই ঘাটটাকে বাঁধিয়েছে আলোয় আলোকিত করে। দারুণ লাগছে, অতটা ঠান্ডা তো লাগছে না এখানে, কিন্তু অতটা ঠান্ডা নেই। আজকে সারা দুপুরবেলা যথেষ্ট গরম ছিল, আমার কিন্তু এক ফোঁটাও সোয়েটার বা জ্যাকেটের দরকার প্রয়োজন মনে হয়নি। আর এটা হচ্ছে আমাদের রিসর্টটা।
তো এসে গেছে গরম গরম চিকেন পাকোড়া, 10 পিস, ঠিক আছে। আর প্রাইস হচ্ছে 250। আর এটা হচ্ছে ওদের মেনু, দেখেছি এখানে হচ্ছে এদের সব প্রাইসগুলো দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। ব্রেকফাস্ট, স্যালাড, স্যুপ, চিকেন মশলা, চিকেন পাকোড়া 10 পিস 240, চিকেন পরোটা, চাইনিজ, এগুলো সব রয়েছে। তো খাবারটা বেশ দারুণ, আমরা এনজয় করি। এবার ডিনারটাও দেখাবো আমরা কি খাই। তো চলে এসছে রাতের ডিনার, ডিম কারি আর হ্যান্ডমেড তাওয়া রুটি। তো এখনো পর্যন্ত সব কটা এক্সপিরিয়েন্স দারুণ ছিল। এবার এটা খেয়ে দেখতে হবে কেমন। বেশ সুন্দর। এটা হচ্ছে ডিম কারি না, সরি, এটা হচ্ছে ডিম মশালা, এগ মশালা। বাঙালির খাবার, ডিম মশলা, এক টুকরো পেঁয়াজ আর লঙ্কা, আহ কি স্বাদ। তো আজকে ডিনারটা এটাই হলো, কিন্তু এখনো শেষ হয়নি। যেটা আজকে হয়নি আমাদের চিলাপাতার জঙ্গল সাফারি, সেটা কালকে সকালে হবে। তো দেখুন। গাড়ি এসে গেছে আমাদের, তো এখন চেক আউট করছি। সকালবেলা দারুণ কিন্তু লাগছে, দেখুন শান্ত কাজলী নদী, সবে সূর্য উঠছে, আর বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু এখানে, দারুণ ঠান্ডা। সকালবেলা হালকা হালকা রোদ আসছে, বেশ দারুণ একটা সুন্দর লাগছে। এখন ঘড়ি কাটায় 7:20। তবে একটা কথা বলে দেখি, এখানে আমাদের রুমটা কিন্তু আমরা 11 থেকে বুক করেছিলাম, তো 11 থেকে বুক করে একটু কম নিয়েছে, কারণ ওদের সাথে ডিরেক্ট কথা বলেছিলাম, একটু বেশিই বলছিল। আর আমাদের যে রুমটা ছিলাম সেটা 3,150 টাকা পড়লো উইথ ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিচ্ছি, যেহেতু ওদের ব্রেকফাস্ট শুরু হয় 8টা, 8:30 থেকে। তো এখন তো অত আমাদের টাইম নেই, সেই জন্য। আর আর এই যে বাকি যে রুমগুলো, নিচের দিকে যে রুমগুলো আছে, সেগুলো 1700-1800 টাকা লাগবে। আর এখন উঠে যাচ্ছি গাড়িটা, আমি তার আগে পেমেন্টটা করতে হবে ফুডে। আর এদের আরেকটা রুম আছে যেটা স্ট্যান্ডার্ড রুম, সেটা হচ্ছে ওই 2500 টাকার মতো। আমার মনে হয় 2500 টাকার রুমটা না হয় ভালো, কারণ অনেক বেশি বড় হয়ে গেছিল রুমটা।
তো চলে আসলাম চিলাপাতার সব থেকে আইকনিক জায়গা আই লাভ চিলাপাতা। আর এখানে যে মহিষগুলো দেখা যায় সেগুলোর একটা বেশ সুন্দর একটা মূর্তি করে রাখা আছে। এই যে দেখুন, আই লাভ চিলাপাতা। এখানে বিভিন্ন চিলাপাতা উৎসব হয় এখানে চিলাপাতা আলিপুরদুয়ার। আর তার সামনেই এরকম আই লাভ চিলাপাতা, আইটা উড়ে গেছে মনে হয়, আই লাভ চিলাপাতা। এটা পুরো একদম জঙ্গলের মাঝে, আর সামনেই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের যে এখানে আমরা সকালবেলা এখন যাব। আর পাশে একটা হনুমান মন্দিরও আছে, দারুণ। তো বেশি এখন লেট করা যাবে না, আমরা সবাই যাব, তার আগে একটু ফটো শুট করে নিই। এগুলো এখানকার ছাগল ভেড়া একেবারে, এখানে একটু ঠান্ডা ফান্ডা আছে তো সেজন্য এদের এত গায়ে লোম টোম হয়। তো এখন রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য আধার কার্ড এর জেরক্স কপি নিয়ে আসতে হবে। তো আপনারা যখন আসবেন এখানে কিন্তু জেরক্স খুব একটা আশেপাশে নেই, তো মনে করে কিন্তু আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেনই, এটা কিন্তু একদম ম্যান্ডেটরি এখানে আসার জন্য। আর এখানে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। তো এখানে রেজিস্ট্রেশনটা করতে হবে, কেউ তো নেই দেখি। এখানে বেশ ভালো জল খাওয়ারও ব্যবস্থা করে দিয়েছে। আর এটা হচ্ছে এই যে ট্যুরিস্ট রিসেপশন সেন্টার, চিলাপাতা রেঞ্জ জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন। আর এখানে বসার জায়গাও আছে এই সাইড দিয়ে, এখানে পার্কিং জায়গা, আপনারা গাড়ি টিনে নিয়ে আসলে এখানে পার্কিং করবেন, আর এখান থেকে ওদের জিপসি গাড়িগুলো ছাড়বে। তো এখন দেব এই আধার কার্ডের জেরক্স। তো একজন যারা আসার কথা ছিল তারা নাকি আসেনি, যেন বললো যে শেয়ারিংটা পসিবল না, তো সেই জন্য আমরা একটা ফুল গাড়ি নিয়েই ঘুরবো। বললো যে আপনি নিজেরা ঘুরুন, ভালো মতো ঘুরতে পারবেন, কোনো অসুবিধা হবে না, বলো ভিডিও ভালো করে হবে। তো দেখা যাক কিছু দেখা যায় কিনা, কারণ কিছু দেখা যাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। এখানে আমাদের গাড়ি চলে এসছে 0061, একদম জিপসি গাড়ি। তো শুরু হতে চলছে একটা দারুণ অ্যাডভেঞ্চারাস জঙ্গল সাফারি, আর সেটা চিলাপাতা। শুনেছি এখানে জলদাপাড়া থেকে চিলাপাতায় নাকি বেশি অনেক কিছু দেখা যায় আর অনেক বেটার নাকি। আর সবকিছুই ডিপেন্ড করছে লাকের ওপর। সূর্য বেরিয়ে গেছে, কুয়াশাটা অনেকটাই কেটে যাচ্ছে, এবার বাকিটা হচ্ছে লাক। এবার আপনারও 7 দিন, তাই লাকটা দেখি আমাদের ফেভার করে কিনা। আর আপনার সাথে থাকলে নিশ্চয়ই ফেভার থাকবে সহযাত্রী হিসাবে। তা চলুন শুরু করা যাক আজকের এই অ্যাডভেঞ্চারাস চিলাপাতা জঙ্গল সাফারি। তো এখান থেকে শুরু হচ্ছে জঙ্গলে প্রবেশ, এই মেন রাস্তা, এখান থেকে জঙ্গলে প্রবেশ। তো গাইডের থেকে জানতে পারলাম এখানে আমাদের ট্যুর প্ল্যানটা কি। তো এখানে 4টে ভাগে আমাদের দেখাবে, মেন্দাবাড়ি, আর এই জায়গাটা কি জানো নাম বলে, চিলাপাতা, আর দুটো জায়গার নাম কি, আচ্ছা বাণীল্যান্ড আর সিসিল্যান্ড। আর এই 4টে জায়গা ঘুরতে মোটামুটি পুরো পরিক্রমা করতে 1.5 ঘন্টার উপরে টাইম লাগবে। আর 28 কিলোমিটার টোটাল এই আমাদের ট্রিপটা হবে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই শাল বন, এই শাল গাছগুলো, এগুলো কিন্তু নতুন করে লাগানো হয়েছে। নতুন বলতে 1950 সালে পর থেকে লাগানো হয়েছে নতুন করে। পুরোনো গুলো অনেকগুলো ঝরে পড়ে গেছে, কখনো যেগুলো
কেটে নিয়ে গেছে, সেগুলোর জন্য আবার নতুন করে বনটাকে সংরক্ষণ করার জন্য এই শাল গাছগুলো আবার নতুন করে এরা লাগানো হয়েছে। আর এখন বলা যাচ্ছে মোটামুটি রোজই নাকি কিছু সাইটিং হচ্ছে বন্য জন্তু জানোয়ার, কারণ এই সময়টা বেশি চান্সেস। আর এখন সকালবেলা থেকে 8টার সময় এই টাইমটা কুয়াশাটা অনেকটাই কেটে যাচ্ছে, সেই জন্য দেখা যাক, বাকি পুরোটাই লাক। আমরা আরো ডিপ জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে সেগুন গাছও আছে, আমাদের গাইড বললেন যে সামনে সেগুন গাছেরও বন আছে, তো সেটাও দেখবো। আরেকটা তথ্য বলে রাখি, তো এখানে গন্ডারের টোটাল সংখ্যা মোটামুটি কাউন্ট করা হয় মার্চ মাসের দিকে প্রতি বছর। তো 2024 সালে ছিল 225টা, 290টা। আর তারপর 2025 সালে মার্চ মাসে যখন কাউন্ট করা হয় তখন 361টা, 31টা। আর তারপরে অনেক কিছু মারা যায় বলো, যখন জল ছাড়া হয়েছিল তারপরে অনেক ভেসে গেছে, কিছু বাইসন আর গন্ডারও মারা গেছে। তো এবারে ওরা আবার কাউন্ট করবে, তো দেখা যাক কতটা হয়। মোটামুটি এরা প্রতি বছরই এই কাউন্টটা কন্টিনিউ করতে থাকে। তো লাস্ট কাউন্ট অনুযায়ী 331খানা গন্ডার ছিল। তো মোটামুটি গন্ডারের সংখ্যাটা আমাদের যে রেয়ার যে আহ, আহ, এই অ্যানিমেলগুলো আছে সেগুলোকে আমাদের রক্ষা করা উচিত এবং কাউন্টটাও বাড়ানো উচিত, যাতে আরো ভালো সাইটিং হয় এবং তাতে আরো ট্যুরিজমটাও আমাদের বাড়বে ওয়েস্ট বেঙ্গলে। সামনে এটা হচ্ছে নন্দন ওয়াচ টাওয়ার, আর এই পুরো জায়গাটায় টোটাল 28খানা ওয়াচ টাওয়ার আছে এখান থেকে সাইটিং করার জন্য। আচ্ছা, তো এখানকার লোকজন এরা এখানেই থাকে মোটামুটি। এই রাস্তা যেখানটা উঠবে না সেখানটায় কিন্তু আমরা ঘুরে যাবো। তো এখন যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে নল রাজার গড়, মানে দুর্গ। তো এটা হচ্ছে কুচবিহারের যে রাজা ছিল, সে এই একটা হিডেন একটা দুর্গ তৈরি করেছিল নিজের সৈন্য সামন্ত যে অস্ত্র ফস্ত্র সেগুলো লুকিয়ে রাখার জন্য, যাতে বাইরের থেকে কেউ আক্রমণ করলে এখান থেকে ওরা ডিরেক্ট অ্যাকশন নিতে পারে লুকিয়ে। তো এই পুরো জায়গাটা যেটা দেখছেন এটা হচ্ছে প্রাচীর করে একটা দুর্গর মতো তৈরি করা হয়েছিল। নল রাজার গড় এই জায়গাটা আর নাম। এই বনে কিন্তু মানে নিজস্ব হয়েছে গাছ কিন্তু আমরা করতে পারি। এটা বলে রামসুপারি। তো এই যে গাছটা দেখছেন এটাকে বলা হয় রামসুপারি গাছ। এটাকে বলা হয় নাকি খুব, এটা এখানকার ন্যাচারালি তৈরি একটাই মাত্র গাছ, যেটা আর নাকি অন্য কোনো গাছ আর বংশবিদ্যা সেরকম হয়নি। এটা মানুষের মতো এরকম খোঁচালে পুরো একদম ব্লাডের মতো লাল একদম কষ বেরোতে থাকে সে। আর এটা অনেকটা মানুষের মতোই বলে নাকি পুরো রেড কালার একদম কষ বেরোতে থাকে, বেশ সুন্দর। যদি আমরা মানে খোঁচাবো দেখবো সাদা দুধের মতন বেরোবে। হ্যাঁ লাল লাল। একদম। তো এগুলো বিভিন্ন সেগুন গাছ, চাপ গাছ, এগুলো সব রয়েছে এখানে। এগুলো সব প্লান্টেশন করে কিন্তু শাল গাছই ছিল আচ্ছা, এটা আবার নতুন করে লাগিয়েছে আগে মানে ওই ফলটি ওখান থেকে কেটে বিক্রি করতো কেটে ঠিক ছিল 17 হেক্টর 18 হেক্টর 20 হেক্টর করে জায়গা আছে কিনা। তো সামনে এগুলো পেট্রোলিং হাতি। তো এরা এই হাতি পিঠে করে এই জায়গাগুলোতে ঘোরাফেরা করে সব জন্তু জানোয়ার কে কি আছে সব দেখাশোনা করে, কারণ এখানে হেঁটে যাওয়াটা একটু রিস্ক, তাই সেই জন্য এখানে হাতির পিঠে করেই এরা পেট্রোলিং করে।
এখন 4 কিলোমিটার এই হাইওয়ের উপর দিয়ে যাবো। এটা কি বলে, ন্যাশনাল হাইওয়ে NH-31B। 4 কিলোমিটার যাওয়ার পর আবার ডেন্স ফরেস্টের মধ্যে ঢুকবো। তো সামনে দেখা যাচ্ছে ময়ূর কি সুন্দর বসে আছে, তার পাশে বক জল খাচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক এরকম পায়ের ছাপ, হাতি গন্ডা সব এসছে, সেই পায়ের ছাপগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই সেই নদীটা যেটা এরকম এঁকে বেঁকে গেছে, যেটা ওই তোরসা নদী। আর এটাই সেই কি সরি এটা বানিয়া নদী, যার উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে। আর এখানেই সব জন্তু জানোয়াররা সব জল খেতে আসে, আর এখানে পায়ের ছাপগুলো তার স্পষ্ট উদাহরণ। তো আমরা আবার এগিয়ে যাব। তো এতক্ষণ ধরে ঘোরার পর মোটামুটি যা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ময়ূর, বক আর গন্ডার আর হাতির পায়ের ছাপ, তাও বানিয়া নদীর পাড়ে। তো সামনে তোরসা নদী আসছে না, এই সামনে আসছে তোরসা নদী। তো এই সব এখানকার কিছু জিনিস আমি গাইডের কাছ থেকে জানতে পারলাম, সেটা আপনাদের ওখানে গিয়ে পৌঁছে বলছি। তো এখানে অনেক ময়ূর দেখতে পাচ্ছেন, প্রচুর ময়ূর। ছবিটা তো 4খানা ময়ূর, আর ময়ূরগুলো পুরো হচ্ছে রীতিমতো আওয়াজ করে ডাকছে। আর এখানে যেটা বলছিলাম, এটা হচ্ছে আগে গ্রাসল্যান্ড ছিল, পুরো গ্রাসল্যান্ড ছিল। আর যখন জল ছাড়া হয়েছিল তারপরে এটা অনেক নষ্ট হয়ে গেছিলো। তারপরে এখানে অনেক ঘাস এখনও লাগানো হয়েছে। আর একটা জিনিস রাখতে পারলাম যে এখানে বিভিন্ন টাইপের কিন্তু ঘাস আছে। তো এই ঘাসগুলো যে আছে সেগুলো হচ্ছে এক একটা প্রাণী এক এক রকমের ঘাস খাস, যেমন এলিফ্যান্ট ঘাস আছে যেটা এলিফ্যান্টরা খায়। তারপর আরও অন্যান্য ঘাস আছে, সেগুলো হচ্ছে নামগুলো খুব খটোমটো নাম। কী আরও নাম বলেছিলেন? ওটা ঢাড্ডা, মালসা, হ্যাঁ, চিপটি, মধুয়া, খাগড়া, হ্যাঁ, বাসপাতি, ভুট্টা ঘাস, মানে 6-7 রকমের ঘাস, যেটা আমাদের কাছে শুধু ঘাস মানে ঘাস। এই এক একটা বলে ওখানে নাকি আবার ছোট ছোট ফল হয় যেগুলো থেকে তেল বেরোয়। আর সেগুলো আগে অনেকে গ্রামের লোকজন এসে নিয়ে চলে যেত, এখন সেগুলোকে আটকানো হয়। আর এখানে কিছু কিছু এখনও নতুন করে ঘাস লাগানো হয়েছে, যাতে আবার এই গন্ডার বা হাতিরা যাতে আসে। কিন্তু আনফর্চুনেটলি সেগুলো পুরোপুরি কমপ্লিট করা হয়নি, কিছুটা করা হয়েছে। আর সেই জন্য এখানে নাকি আগে এক সময় এত ঘাস ছিল, সব গন্ডার তারপর হাতি প্রায়শই দেখা যেত এখানে। আর এখন সেটা অনেকটাই কমে গেছে, মানে দেখা পাওয়াটা মানে এখন খাওয়া এখানে নেই না। এখানে খাবার না থাকলে আর কি করে এই বা আসবে। সেই জন্য এখন জাস্ট ময়ূরই দেখতে পেয়েছি। এখন যে তার ফিনিশিং দেওয়া আছে, ওখানে ঘাস লাগিয়েছিল, হ্যাঁ, তো পড়িয়ে গেছে। তা বাকি কিছু কিছু জায়গাগুলোতে আছে আর কি। এগুলো সব হগলা ঘাস, এই যে পাতির মতন দেখা যাচ্ছে না, অবশ্যই বলি তো হগলা। এগুলো হচ্ছে হোগলা ঘাস, যেটা আমি গাইডের কাছ থেকে জানতে পারলাম। আর এখানে শুধু আমি ময়ূর দেখতে পেলাম, অনেক ময়ূর আছে, প্রায় 4-5টা ময়ূর আছে, 5টা ময়ূর আছে। এই একটা পেট্রোলিং হাতি আবার আসছে সামনে।
এগুলো জংলি হাতি নয়, পেট্রোলিং হাতি, যেগুলো এখানে ঘুরে ঘুরে সব পর্যবেক্ষণ করে। এরকম হাতির অরিজিনাল দাঁত, বড় বড় হয়েছিল তো, হ্যাঁ কেটে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হচ্ছে, কেটে দেয় আর কি, মানে এরকম লেগে যায় তো সুরটা বের করতে হ্যাঁ পারে না, হ্যাঁ মানে কেটে দেয়। নতুন করে ঘাস লাগানো হয়েছে যাতে আবার সেই এই গন্ডার বা হাতিরা যাতে আসে, কিন্তু আনফর্চুনেটলি সেগুলো পুরোপুরি কমপ্লিট করা হয়নি। তো এখানে আগে অনেক ঘাস ছিল যেগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। বলো এইগুলা এত বড় বড় এই ঘাসগুলো ছিল যে হাতিও দেখা যেত না, এত বড় বড় ঘাস ছিল, কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে। তবুও দেখার চেষ্টা করব যদি কিছু আসে তো। আর এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে সাইটিং করা হয় দূর দূর পর্যন্ত। যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ময়ূর, হাঁস আর বক। এই সাইডটা গ্রাসল্যান্ড আর এই পিছনের দিকে ঘন জঙ্গল, ম্যাক্সিমাম শাল গাছ আছে। এটা পুরোটা আগে গ্রাসল্যান্ড ছিল, যেটা আমি গাইডের কাছ থেকে জানতে পারলাম। প্রচুর সাইটিং হতো, প্রচুর জন্তু জানোয়ার আসতো, কিন্তু এখন তো সেরকম কিছু আসা হয় না, কারণ খাবার না পেলে কী জন্য আসবে। এখানে ঘাস সেরকম নেই, তবুও নাকি অনেক ঘাস ফাস লাগানো হয়েছিল যাতে এখানে গন্ডার, হাতি এরা এসে তাদের খাবারটা পায়। ময়ূর কিন্তু প্রচুর আছে, আর ময়ূর রীতিমতো ডাকছে। আর এখন ওদের পেখম মেলার সময় নয়, কারণ সাধারণত বর্ষাকালে আমরা জানি যে পেখম মেলে। তো এখন গাছের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে প্রচুর ময়ূর, প্রচুর বড় বড়। আর এগুলো পুরো ওয়াইল্ড পিকক, সেই জন্য এরা মানুষকে দেখলে একটু দূরে উড়ে যায়। আর সামনে আবার ওই হাতি দেখা যাচ্ছে, যেগুলো পেট্রোলিং হাতি, ওয়াইল্ড এলিফ্যান্ট নয়। তো সামনে গিয়ে দেখা যাক, আমাদের ভাগ্য হয় নাকি বাইসন দেখার জন্য। শুনছি নাকি সামনে বাইসন দেখা গেছে। এবার যাচ্ছি মেদনাবাড়ি জঙ্গলের দিকে। আর তার আগে যেটা গেছিলাম সেটা হচ্ছে সিসি এরিয়া, সেন্ট্রাল কর্নার এরিয়া বলা হতো। এখানে নাকি শুনেছি বাইসন সাইটিং হয়েছে, তো সেই জায়গাটায় যাচ্ছি। আর দেখা যাক ভাগ্যে জোটে নাকি অ্যাটলিস্ট বাইসন দেখার। ওই তখন যেটা দেখেছিলাম না, ওই আই লাভ চিলাপাতা, যেটা বাইরে একটা রাখা ছিল বাইসনের একটা মূর্তি, তো এখানে এরকম স্ট্যাচু যেটা দেখেছিলাম আর কি ওখানে বাইসনে, সেরকম এখানে বাইসন আছে অনেক। তো বাদিকে হচ্ছে জনবসতি রয়েছে, এখানকার লোকাল যে আদিবাসীরা। আর এই সাইডে জঙ্গল, এখানে তার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এগুলো আগে ইলেকট্রিক ফেন্সিং করা ছিল, তো এখন সেই ইলেকট্রিক ফেন্সিংগুলো করা থাকলেও সব ছিঁড়ে ফিরে গেছে, কারেন্ট নেই এখানে। তবু যতবারই করে সব বাইসন, তারপর হাতি, এরা এসে ছিঁড়ে ফিরে দেয়। তো এখনও পর্যন্ত ওই পার্কিং ডগ, যেগুলো এই পার্কিং ডিয়ার, যেগুলো একদম ছোট ছোট কুকুরের মতো দেখতে, সেগুলো ছাড়া কিছুই দেখতে পাইনি।
অনেকগুলো স্পটিং হয়েছে, মানে দেখে ওরা একটু ভীতু টাইপের হয়, ছোট ছোট তো দেখেই পট করে ঢুকে যায় মানে অতটা বেশিক্ষণ ধরে দেখা যাচ্ছে না। এখন যে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় বানিয়াপীঠ, আর আগে যেটা ছিল সেটা হচ্ছে মেদিনীপীঠ। তো এটা হচ্ছে 4টে যে জঙ্গল আমাদের ঘোরানো হয় এই সাফারি জিপে, সেটা হচ্ছে তার মধ্যেই আরেকটা স্পট। আমাদের লাস্ট পয়েন্ট এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। বড় জন্তু জানোয়ার না দেখা গেলেও লাখটা ফেভার না করলেও কিন্তু এই জঙ্গল সাফারিতে একটা খুব রোমাঞ্চকর অনুভূতি হলো। আমি নিশ্চয়ই বলবো যে এখানে আসলে জঙ্গল সাফারিতে করবেন, কিছু না দেখা গেলেও যে একটা রোমাঞ্চকর একটা অনুভূতি, একটা রোমাঞ্চ ভরা যে জার্নি হবে সেটা কিন্তু সত্যি আপনার। তো চলে এলাম আবার সেই ফরেস্ট রেঞ্জ।